খুব পরিচ্ছন্নভাবে বলতে পারি যে নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন। বাংলাদেশের মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে ওনাকে সাদরে গ্রহণ করার জন্য, সাদর সম্ভাষণ জানার জন্য। কারণ আমি এর সঙ্গে একটু যুক্ত করি, আপনারা কবে ফিরবেন বলে ভাবছেন? আপনারা কি আগে ফিরবেন, মানে তার ফেরার আগে কোনো দল যাচ্ছেন কিনা আপনারা? আর আমরা যে শুনছিলাম আওয়ামী লীগ দল হিসেবে একদম ভেঙে চুরে পড়েছে, যদিও এর কোনো নমুনা দেখি নাই, মানে দলে দলে গিয়ে বিএনপিতে জামাতে যোগ দিচ্ছে তার কোনো উদাহরণ হয় নাই। এগুলো অনেকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমনটা হবে, কিন্তু মানে আপনাদেরকে কারো পছন্দ না। শেখ হাসিনা ছাড়া আসলে আর কাউকে, মানে আপনারা যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন কাউকে নেতাকর্মীরা আর পছন্দ করছেন না। স্থানীয় তৃণমূল কর্মীরা আওয়ামী লীগের ভীষণভাবে বিক্ষুব্ধ আপনাদের মতো সাবেক এমপি মন্ত্রীদের নিয়ে, এসব শুনছিলাম আমরা। এবং আরেক দল তো বহু বছর ধরে বলে আসছেন যে শেখ হাসিনা সবার উপরে থাকলে, নেতৃত্বে থাকলে আওয়ামী লীগের আর কোনো আশা নাই। কিন্তু আপনারা মানে দলের ওপর এই আস্থা বিশ্বাস এবং এই 1,60,00,000 বললেন, মানে এই বিরাট কর্মী বাহিনীকে আপনারা সংগঠিত করে ফেললেন কি করে এত মামলা হামলার মধ্যে? দেখেন, এটি আওয়ামী লীগ, এর নামই হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ যখন সংকট সমস্যায় পড়ে, প্রতিকূলতায় পড়ে, তখন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এক অবিশ্বাস্য ঐক্যবদ্ধ হয়ে যায়। আপনি যে কথা বলেছেন ওই কথাগুলি আমি আবার আমার মুখে আনতে চাই না। এই বিষয়গুলি আপনার আমার চেয়েও কম জানা নাই, যে কি কি কথাগুলো এসেছিল, কি কি কথাগুলো আনা হয়েছিল। সব কিছুকে কিন্তু ম্লান করে দিয়ে, ছুঁড়ে ফেলে দিয়ে, এটিকে গল্প, এটিকে প্রলাপ, আমি পাগলের প্রলাপ বলবো না, প্রলাপই বলবো, যে এগুলি প্রলাপে পরিণত হয়েছে। কাজে আজকে বাংলাদেশের যে চেহারা, এই দলটি নিষিদ্ধ করেছে, আপনি জানেন। এই দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে। এই দলটিকে জেনারেল ফিল্ড মার্শাল আইয়ুব খান নিষিদ্ধ করেছিল 58 সালে। এই দলটিকে 71-এর 25শে মার্চ রাতে যখন বঙ্গবন্ধু চূড়ান্ত ঘোষণা দিয়েছিলেন, তারপরে 71-এর 26শে মার্চ কিন্তু জেনারেল ইয়াহিয়া খানও নিষিদ্ধ করেছিল। কিন্তু এই দলটি হলো সেই দল যা জেনারেল আইয়ুব খান নিষিদ্ধ করেছিল, নিশ্চিহ্ন করতে পারেনি। জেনারেল আইয়ুব খান নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। জেনারেল ইয়াহিয়া খান নিষিদ্ধ করেছিল এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালি জাতি এক নূতন দেশ তৈরি করেছে, স্বাধীন করেছে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে। আমি নবনীতা একটি বিষয় আমি বলে রাখতে চাই। আপনি যে বিষয়টি বলছেন সে বিষয়টি হলো যে আমাদেরকে আমরা কিন্তু কোনো সশস্ত্র রাজনীতি আমরা কখনোই করিনি। আওয়ামী লীগের ইতিহাসে আপনি কখনো দেখবেন না। আজকেও বাংলাদেশ সেই জায়গায় এসে বিভিন্ন ধরনের বোমা বর্ষণ করা হচ্ছে। এই আপনার সঙ্গে যুক্ত হব বসেছিলাম, এমন সময় খবর এসেছে যে চট্টগ্রাম পোর্টে একটি এলএনজি শিপের রিপেয়ার করার সময় সেখানে বিস্ফোরণ হয়েছে এবং ঘটনাস্থলে 7 জন নিহত হয়েছে। তো আমরা যে বিষয়টি আপনি জায়গাটিতে আপনি আলোচনাটি রেখেছেন, সে জায়গাটিতে আমি বলতে চাই, আপনি যা জানতে চেয়েছেন, আমরা ইনশাল্লাহ নেত্রীর যাওয়ার দিন, তারিখ, ক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই, তার আগেই নেত্রী আমাদেরকে নির্দেশনা দেবেন যে তোমরা চলে যাও। এবং আপনাকে আমি বলে রাখি, বিভিন্ন দেশে যে যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবাই কিন্তু তৈরি হয়ে আছে দেশের দিকে রওনা হওয়ার জন্য। আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আমাদের কেউ পছন্দ করুক বা নাই করুক, এটি হলো বাস্তবতা যে আমরা মাননীয় নেত্রী নির্দেশনায়
আমরা 5ই আগস্টের পর থেকে দলটিকে পুনর্জাগরণের চেষ্টা করেছি, এবং বিশ্বাস করুন, যে নেতা কর্মীরা, আমি তো মন্ত্রী ছিলাম দুবার, আমি বিশ্বাস করি যে নেতা কর্মীরা আমাদের দরজায় আসেনি কোনোদিন, আমাদের সাক্ষাৎ পায়নি, একথা বলতে আমার কোনো দ্বিধা নেই, সেই নেতা কর্মীরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আপনাকে একটি কথা বলে রাখি, আপনার সময় কম, কিন্তু তারপর বলে রাখি, এই যে আমার নির্বাচনী এলাকা ঢাকা 13 মোহাম্মদপুরে মিছিল হলো, নূতন কমিটি হলো, শপথ নিল, মশাল মিছিল করলো, তারপরে মিছিল হলো, তারপরে মিছিল হলো, তারপরে শোক র্যালি হলো, এবং সেখানে গ্রেপ্তার হলো। গ্রেপ্তার হবার পর আমি চেষ্টা করি যেখানে যে গ্রেপ্তার হোক তার পরিবারের সঙ্গে যোগাযোগ করো, পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং মামলা পরিচালনার জন্য। আপনি বিশ্বাস করেন, আমি যখন রাত 2-3টার সময় তাদের পরিবার, বাবা বা স্বামী বা স্ত্রী বা তাদের সঙ্গে বা মা, তাদের সঙ্গে যোগাযোগ করছিলাম, তারা বলছিলেন যে ভাই, কেউ বলেছে ভাই, কেউ বলেছে মন্ত্রী সাহেব, আপনি এত রাত পর্যন্ত কেন কথা বলছেন আমাদের সঙ্গে, আপনি কেন টেনশন করছেন, আমরা আছি, আমাদের ছেলে রাজনীতি করে, মিছিল করেছে অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, কাজে গ্রেপ্তার হয়েছে, আমরা তো কোনো কষ্ট পাইনি, আপনি টেনশন করবেন না। তো নবনীতা, আমি আসলে বলতে চাই যে আমাদের পরিবারগুলো, আমাদের নেতা কর্মীদের পরিবারগুলো এখন একেবারে খুব বলিষ্ঠ হয়ে গিয়েছে, তারা এখন আর কষ্ট ক্লেশ মনে করে না। কাজে আমি তাদেরকে সালাম জানাই, আমার অভিনন্দন জানাবার ভাষা নাই, তাদের কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই আমার। আর আমরা ইনশাল্লাহ, আপনাকে আমি বলেছি, আমরা নেত্রীর, আমাদের প্রিয় নেত্রীর দেশে যাবার আগে আমরা আমাদেরকে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা অনুসারে আমরা একেবারে প্রস্তুত হয়ে আছি। আপনি শুনে থাকবেন যে আমরা কিন্তু প্রস্তুতিটি এমন রাখছি যে এমনও হতে পারে, আমাদের নেত্রী যেহেতু বলেছেন আমি ডিসেম্বরের মধ্যেই যাব, তিনি কিন্তু একসময় বলেছিলেন আমি ডিসেম্বরে যাব, এখন কিন্তু শব্দের পার্থক্য আছে নবনীতা, তিনি কিন্তু এখন বলছেন আমি ডিসেম্বরের মধ্যেই যাব। আমরা কাজে কালকেই আমাদের রওনা করতে হতে পারে, তেমন প্রস্তুতি আমাদের রয়েছে, আমরা প্রস্তুতি নিয়ে রাখছি, আমরা সারা বাংলাদেশকে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। আমি আশা করি 12ই ফেব্রুয়ারির তথাকথিত সান্ধ্যকালীন নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছেন তাদের ব্যর্থতার ফিরিস্তি আমি টানতে চাই না, আপনি পরে প্রশ্ন করলে আমি উত্তর দেব, কিন্তু আমার মনে হয় তাদের বোধোদয় হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, এই দলটির নেতৃত্বে অনেক কিছু হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা হয়েছে, এই দলের কার্যক্রমের উপর নিষিদ্ধ আইন, এটি জুলুম, এটি অত্যাচার, এটি ফ্যাসিস্ট আচরণ, এটি অগণতান্ত্রিক আচরণ, স্বৈরাচারী আচরণ। কাজে এই আওয়ামী লীগের উপর থেকে এই বিধিনিষেধ প্রত্যাহার করা হোক, যে জয় বাংলা ধরে দিয়ে আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন তার বাবা জয় বাংলা স্লোগান দিয়েছেন, তার পিতাও জয় বাংলা স্লোগান দিয়েছেন, সেই জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করেছেন, সেই জয় বাংলা স্লোগানের উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করা উচিত, কারণ জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করা মানে ওই 71-এর ঘাতক জামাত শিবির
এনসিপি এবং জঙ্গিদেরকে সমর্থন করা। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে হলো ওই ৭১-এর ঘাতক জামাত, শিবির, এনসিপি এবং জঙ্গিদের পক্ষ অবলম্বন করা। সিদ্ধান্ত নিতে হবে ওনাকে, উনি কোন পক্ষ নেবেন, উনি কোন পক্ষে থাকবেন। জাহাঙ্গীর কবির নানক, এই কথাটা তো, এবং মানে নানা ঘটনা প্রবাহ এত দ্রুত ঘটছে, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর বিশেষ করে গত কয়েক সপ্তাহে যে এক রকমের ভূরাজনৈতিক ভাবে যে নানা রকম তৎপরতা চলছে পরিষ্কার হয়ে উঠছে। ভারতের বিভিন্ন সাংবাদিকদের বিশ্লেষণ, ভারতের সংবাদ মাধ্যমের আলাপ, নানা সূত্রে যে সব খবর পাওয়া যাচ্ছে তাতে সার্জিও গোরের ঢাকা সফর, তারপর ভারতের গোয়েন্দা প্রধানের ঢাকা সফর, এমনকি এই যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত, তিনি অবশেষে ২ মাস পরে তারেক রহমানের সাক্ষাৎ পেলেন, আমাদের প্রধানমন্ত্রী। তারপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ পাওয়ার পরেই তিনি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একেবারে একান্ত বৈঠক করলেন। এবং তারপর থেকে ভারতের সংবাদ মাধ্যমগুলো কিন্তু লিখতে শুরু করেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এ মাসের শেষে দিল্লি সফরে যাবেন। এবং অনেক সংবাদ মাধ্যম লিখতে শুরু করেছে যে এর পরপরই শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা হচ্ছে এবং ভারত সরকার শেখ হাসিনার পূর্ণ নিরাপত্তায় দেশে ফেরার জন্য নানা রকম চাপ প্রয়োগ করছে বাংলাদেশ সরকারের উপর। মার্কিন যুক্তরাষ্ট্র সেই বিষয়টিকে সমর্থন করছে। এসব মিলিয়েই কি আপনারা একরকমের বুঝতে পারছেন যে দেশে ফেরার জন্য একটা অনুকূল পরিস্থিতি সৃষ্টি হবে, তারেক রহমানকে শেষ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে? মানে আপনারা যে দেশে আছেন সে দেশের দিক থেকে অনেক রকম তৎপরতা টের পাচ্ছেন আপনারা? না দেখেন, সেটি আমরা যে দেশে আছি সে দেশের আভ্যন্তরীণ রাজনীতি বা ফরেন পলিসি ব্যাপার, আমি সেই ব্যাপারের এই স্পর্শকাতর বিষয়ে আমি কথা বলবো না। আমি শুধু বলবো যে আওয়ামী লীগ, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা, আপনি হিসেবটি মিলিয়ে নেন, দেখবেন এইসব তৎপরতা এই কিছুদিনের মধ্যে তো একটা ব্যাপক তৎপরতা হলো, তার বহু আগে কিন্তু আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে আমি বাংলাদেশে যাবই, বাংলাদেশের মানুষের কাছে আমি যাব, বাংলাদেশের মানুষ ভালো নেই, তাদের কষ্ট আমি আর নিতে পারছি না, আমি ফিরে যাব। কাজে এই দুটি বিষয় হলো, একটি হলো আমাদের দলীয় ব্যাপার, আমাদের নেত্রীর সিদ্ধান্ত, আরেকটি হলো আমরা যেখানে আছি তাদের ফরেন পলিসি বা তাদের কূটনৈতিক কার্যক্রম, এগুলি হলো তাদের বিষয়। আমরা সে বিষয়ে আমরা কথা বলবো না, স্পর্শকাতর বিষয়ে আমরা কথা বলতে চাই না, বলা ঠিক হবে না। তো নবনীতা, আমি বলবো যে এই দলটি জনগণের উপর, জনগণের শক্তিতে বলিয়ান হয়, জনগণের উপর আস্থা রেখেই কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা দেশবাসীকে, বিশ্ববাসীকে বলেছেন যে আমি ডিসেম্বরের মধ্যেই দেশে যাব। আপনি জানেন যে দিল্লিতে যে সাংবাদিক সম্মেলন হলো ফরেন করেসপন্ডেন্স ক্লাবের, কি হয়েছে এটি নিয়ে, কত নোংরামি করেছে ক্ষমতাসীনরা এবং সাম্প্রদায়িক অশুভ শক্তি। কিন্তু সর্বশেষ বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রীও খুব ন্যাক্কারজনক একটি স্টেটমেন্ট দিয়েছে। তো কিন্তু তারপরেও তো আমাদের নেত্রী শেখ হাসিনা, নির্ভীক নেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু সেই প্রেস কনফারেন্স করেছেন। এবং দেখেন, দিস ইজ দি ফার্স্ট টাইম যে তার সন্তান সজীব অজের জয় ৫ই আগস্টের পর, দিস ইজ দি ফার্স্ট টাইম যে এক মঞ্চে এক জায়গায় একত্রিত হয়ে কথা বলেছেন, মেসেজ দিয়েছেন দেশবাসীকে। তো আমি বলবো যে আসলে ক্ষমতাসীনদের কে বুঝতে হবে
এই ভারত জুজু এ দেখে বহু রাজনীতি হয়েছে বাংলাদেশে। আমরা দেখেছি এটি খুনি মোশতাক, ডালিম, শাহরিয়াররা যখন ক্ষমতায় এসেছে তখনও ভারত বিরোধী জিকির করেছে। তারপরে জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছে জিকির করেছে, আবার পদলেহন করেছে, আবার তারপরে জেনারেল এরশাদ ক্ষমতায় এসেছে, ক্ষমতা দখল করেছে, ভারত বিরোধী কথা বলেছেন। এটি একটি কেমন জানেন, সরি আমি এক্সকিউজ চেয়ে নিচ্ছি, শিপন শাড়িটি কলকাতা থেকে কেনা, কিন্তু ভারতের বিরুদ্ধে আপনি বলছেন। ভারত যখন ভিসা ছেড়ে দেয় তখন 3 মাইল বেবি লম্বা লাইন হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ এখন ইন্ডিয়া ভারতে আসতে চায়। ওদের কাছে আসলে হিসেব নিকাশ চাই যে এখানে বাংলাদেশের কত ছাত্র লেখাপড়া করে, কি স্কুল, কি কলেজ, কি বিশ্ববিদ্যালয়, কি অন্যান্য কারিকুলামে, এদের ধারণাই নেই। আর ভারতের যে আর যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হলো যে ভারতের জায়গায় দাঁড়িয়ে আছে। ভারত দিয়ে এত ওনাদের টেনশন, কি স্লোগান দিত, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, সেই ঢাকাওয়ালাদের মুরদ আমরা দেখেছি, পূর্বেও দেখেছি, এবারও দেখলাম। কাজেই এগুলো একটা সস্তা স্টান্টবাজি, যেগুলোর কোনো ভিত্তি নেই, মিথ্যার উপরে মিথ্যার মেশাতে করা। কিন্তু এই যে শেখ হাসিনা দেশে ফিরলে তার একটা জীবনের ঝুঁকি আছে, এটা নানা সূত্রেই বলা হচ্ছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছেও এ বিষয়ে খুবই জোরদার তথ্য আছে যে শেখ হাসিনা দেশে ফিরলে তার উপর বিভিন্ন সশস্ত্র জঙ্গি সংগঠনের, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার বাংলাদেশে তৎপরতা নিয়ে সজীব ওয়াজেদ জয়ও সেদিন সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করলেন যে শেখ হাসিনা একটা টার্গেটের শিকার হচ্ছে। অসমর্থিত সূত্র, অবশ্য আমি এটা আমাকে দায় সূত্রের নাম প্রকাশ করা যাবে না। উনি কিন্তু এখানে বেশ কিছু অসমর্থিত বলি কেন, কানাডায় বসে কোন সূত্রকেই 100% কনফার্ম বলা যায় না, কাজে তো অসমর্থিত সূত্রই বলা যায় না। কিন্তু অসমর্থিত আমি বলি এই হিসাবে, যিনি আমাকে বলেছেন বা যার কাছে শুনেছি ওনার নাম আমি প্রকাশ করতে পারবো না, ওনার সমস্যা হবে, সেই হিসাবে অসমর্থিত বলি। বলুন কি সূত্র প্লিজ। হ্যাঁ, ওনারা যেই জিনিসগুলো দিয়েছেন এইটাই কিন্তু এই পুরা জিনিসের একটা মাইন্ডসেট। ওনারা সরকারের কাছে বা সরকারের যে প্রতিনিধির কাছে ওনারা কথা বলেছেন, শেখ হাসিনার ফিরে দেওয়ার ব্যাপারে কিন্তু বেশ কিছু ওরা শর্ত দিয়েছেন। সেই শর্তগুলো খুব একটা মানে যে অদ্ভুত শর্ত তাও না, এটা বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রপ্রধান বিভিন্ন সময় দিয়ে থাকে। মানে একটু কনফার্ম করার জন্য যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রধান পরাগ জৈন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে বা যে কোনো একজনকে শেখ হাসিনা ফিরলে কিছু শর্ত দিয়েছেন। শর্তগুলো সব নিরাপত্তা জনিত। শেখ হাসিনাকে সাধারণ জেলখানায় না রেখে যমুনা ইত্যাদি এই ধরনের যেগুলো আছে আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন, এগুলোতে রাখতে হবে, পূর্ণ এসএসএফ নিরাপত্তা দিতে হবে, এবং তাকে একটা ফর্মাল রিপ্রেজেন্টেশনের জন্য মানে তার আইনি লড়াইয়ের জন্য যে কোনো ভাবে সহায়তা করতে হবে। উনি বিদেশ থেকে কাউন্সিল আনতে চাইলে সেটাকে অনুমতি দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু ওনারা দিয়ে গেছেন। আপনি চিন্তা করে দেখেন, ওরা কিন্তু শেখ হাসিনাকে দিতে চায়, কারণ শেখ হাসিনার দায়টা তারা নিতে পারছে না ভারত। শেখ হাসিনা যেখানে এখানে মৃত্যুদণ্ড প্রাপ্ত এবং ইত্যাদি, এবং জাতিসংঘের একটা রিপোর্ট নিজে করেছে, 1400+ মানুষ মারা গেছে, এবং শেখ হাসিনাকে দায়ী করেছে স্নাইপার টাইপার হত্যা। সেই জন্য ভারত চাচ্ছে গলার কাটাকে দিয়ে দিতে, কিন্তু সাথে সাথে ভারত এটাও চাচ্ছে শেখ হাসিনার যেন নিরাপত্তা থাকে, এবং তাকে যেন মব করতে না পারে, তাকে যেন জনগণ অ্যাটাক করতে না পারে, তাকে যেন অন্যায়ভাবে মানে কি মানে আইন অনুযায়ী আইনের বাইরে কিছু করতে না পারে। কেন এটা করেছে? কারণ ভারত কিন্তু শেখ হাসিনাকে এত সহজে গিভ আপ করতে পারবে না। যদি গিভ আপ করে, যদি আজকে ভারত শেখ হাসিনাকে ধাক্কিয়ে এখানে পাঠিয়ে দিল, তাহলে ভবিষ্যতে ভারত যে উপমহাদেশে এবং বিভিন্ন জায়গাতে মরলগিরি করে, নেতাগিরি করে, তারা আর কোনো জায়গাতে তাদের লোক পাবে না। মালদ্বীপ বলেন, নেপাল বলেন, সব জায়গাতে তো কাজ করছে।
সেখানে তাদের লোক আছে, তাদের লোককে নেপাল, ভুটান, এখানে তাদের পক্ষের লোককে তারা ক্ষমতায় নিয়ে আসতে চায়, এবং এটাই শর্ত থাকে, তাকে পূর্ণ সমতা দেবে, এবং তার যখন পতন হয় তাকেও যেন তারা আশ্রয় দিয়ে। ভারত কি দালাল আমাকে আজকে 40 বছর 50 বছর ধরে আশ্রয় দিয়ে রেখেছে না? দালাল আমাকে তো দেয়নি। চায়না তো অনেক চেয়েছে, দেয়নি তো দালাল আমাকে। কারণ দালাল আমাকে দিলে তিব্বতের বিচ্ছিন্নতার জন্য দালাল আমার ফাঁসি হবে, দিবে না। এরকম আরো বহু লোক, ওই যে আজীবন ইয়েকে রেখেছিল না, ওই যে লেন্দুক দর্জি, তাকে তো আজীবন ভারত আশ্রয় দিয়ে রেখেছে, মারাও গেছে সেই লোক। তো শেখ হাসিনাকে এভাবেই ভারত দিতে চাইলেও তাদের ভবিষ্যৎ চিন্তা করে এভাবে দিতে পারবে না, নিরাপত্তা টিরাপত্তা ইত্যাদি দেখে। আর বাংলাদেশের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করছে, আমেরিকান লবিকে ব্যবহার করছে, এবং বিভিন্ন ব্যবহার করে শেখ হাসিনার যেন ফেরত আসে, এবং আওয়ামী লীগ যেন আবার ওটাইবার না নর্মালি একটা পলিটিক্স করার সুযোগ পায়। এটা কিন্তু ভারত চেষ্টা করবেই। ভারত এগুলো করে প্রমাণ করে দিচ্ছে যে তারা বাংলাদেশের জনগণের বন্ধু না। তারা আওয়ামী লীগ, শেখ পরিবার বলেন, আওয়ামী লীগের লোকজন বলেন, এবং আওয়ামী লীগের সরকার বলেন, সেটাই তাদের ফাইনাল ডেস্টিনি ছিল। বাংলাদেশের সরকারের সাথে বা অন্য লোকের সাথে তাদের সম্পর্ক ভালো হওয়ার কোনো সুযোগ তারা রাখে না। এটা কিন্তু তারা প্রমাণ করে দিচ্ছে। এগুলো তাহলে যেই শেখ হাসিনা জীবনে ক্ষমতা থাকতে কোনোদিনও নিরপেক্ষ বিচার করে নাই, প্রহসনের মাধ্যমে জামাত ইসলামের তাদেরকে ফাঁসিতে ঝুলাইছে, বেগম জিয়ার এতিমের টাকা চুরি নাকি বিচার, ওইটাকে প্রহসনমূলক বিচার করছে। এমনকি শেখ হাসিনার বেগম জিয়ার যে আইনজীবী লর্ড কার্লাইল, ব্রিটিশ আইনজীবী, তিনি পর্যন্ত বাংলাদেশে আসতে পারেন নাই, এবং তিনি ভারতে গিয়ে সংবাদ সম্মেলন করবেন, মোদী সরকার সেই সংবাদ সম্মেলনটা বন্ধ করতে দেয় নাই। করতে দেয়নি। সেই শেখ হাসিনা যাতে সুবিচার পায়, এই কারণে ভারতের রয়ের প্রধান বাংলাদেশে আসছেন, যিনি ক্ষমতা থাকা অবস্থায় কারো প্রতি সুবিচার করেন নাই। এখন তার সুবিচারের জন্য ভারত থেকে রিকোয়েস্ট আসছে। এটা হলো খুব খুব আইরনি আর কি। এটা হলো মানে আছে না যে কথা বললে, কারণ ওরা মানে শেখ হাসিনাও একজন বিচার প্রার্থী, তারও বিচার পাওয়ার অধিকার আছে। অনেকে আপনি কি রয়ের চিফ এবং বাংলাদেশের যে নিযুক্ত রাষ্ট্রদূত ত্রিবেদী সাহেব, তাদের সাথে এই মিটিং টিটিং এর পরে আপনি কি একদিন পরেই আমাদের জাহিদুর রহমান সাহেবের সাংবাদিক সম্মেলন দেখেছেন? একদিন পরে কথা শুনেছেন ওনার? উনি গত 6 মাস ধরে যা বলেছেন টোটাল ইউটার্ন। 6 মাস ধরে উনি বলেছেন, আমার কাছে 4-5টা ভিডিও আছে, যে শেখ হাসিনা আসলে তার বিচার রায় কার্যকর হবে, এবং তাকে এই বিচারের রায় কার্যকর এবং অন্যান্য যেগুলো ফেস করতেই হবে। আর এইটা যাওয়ার পরে উনি, এই লোকগুলো যাওয়ার পরে উনি কি বললেন? শেখ হাসিনার পূর্ণ নিরাপত্তা, পূর্ণ আইনি সহায়তা এবং ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সেটা আমরা নিশ্চিত করব, তারপর কোনো অবিচার করা হবে না। আপনি এই পার্থক্যটা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম, যে বাংলাদেশ কি ভারতের খপ্পর থেকে বা কোনো বিদেশি দেশের খপ্পর থেকে কোনোদিন বেরোতে পারবে না? আমাদের সরকারগুলোর ভিতরে যে তারা যে লোকজনকে দিয়ে রেখেছে, বিভিন্ন আজীবন ভাবে তাদেরকে দিয়ে রেখেছে, তাদের কাছ থেকে কি আমরা মুক্ত হবো না? আমরা কখনো বাংলাদেশি হতে পারবো না। আমাদের হয় পাকিস্তানি গ্রুপ হতে হবে, না ইন্ডিয়ান গ্রুপ হতে হবে, না আমেরিকান গ্রুপ হতে হবে। এটাতে আমার দুঃখ লাগে। দেশে, আমাদের দেশে কি কোনো মেরুদণ্ড হবে না? আমরা দাঁড়াতে পারবো না? খুব কষ্ট লাগে এটা। এত কিছু করার পরেও শেখ হাসিনা যদি, উনি ব্যক্তিগতভাবে তার প্রতি আমাদের ইয়া নাই, কিন্তু উনি যদি বিন্দু মাত্র অনুতপ্ত হতো, বিন্দু মাত্র, যে আমি এগুলা করলাম, আমার কাছে মাঝে মাঝে মনে হয় একটু বেশি হয়ে গেছে, এতগুলো লোক মারা গেল, আমি তো জানতাম না, তো আমি খারাপ ফিল করি, এটাও যদি বলতো আমার পক্ষ থেকে, আমি আজকে শুনলাম ওই যে সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ, তিনি বলতেছেন যে বিডিআর হত্যাযজ্ঞে নানক আর তাপসের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ ছিল, কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করতে বাধা দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাকে বাধা দেন? ইউনূস সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর, তিনি ছিলেন এটার তদন্ত কর্মকর্তা, বাধা দেন। এই কারণে নানক এবং তাপসকে কোনো তদন্ত করা যায়নি। এগুলি কি জানেন? এই ভদ্রলোক তো মানে আমাদের আর্মি চিফ ছিল, আমার সাথে খুব ঘনিষ্ঠ ইন্টারভিউ নিয়েছিলাম। ডাহা, এগুলো হলো ডাহা, হলো ওই যে আপনি বললেন না একটু আগে, যে সুযোগ মতো এখন ওই যে বাংলাদেশের বিএনপি সরকার, সে যেন এখানে আসতে পারে, সে একটা ভালো লোক ছিল, শেখ হাসিনা তাকে করতে দেয়নি। যে যা বলে তাই শেখ হাসিনা। আর এখানে বিএনপিতে যে যা বলে খালেদা জিয়া করেছিল, অথবা তারেক রহমান করেছিল। হাওয়া ভবন হলে এরা দুইজন মানুষ ছিল, আর কোন বিএনপি যারা ছিল তারা কেউ হাওয়া ভবনে যায়নি কোনোদিনও। হাওয়া ভবনের নামে যত বদনাম, ওই আরাফাত রহমান কোকো, ওই তারেক রহমান, তারা দায়ী। এইটা প্রত্যেকটা সরকার, প্রত্যেকটা রেজিমে সময়। এখন মইনুল আহমেদ এসব কথা বলে
এই একটু বিএনপির লোকের সহানুভূতি নিয়ে উনি আবার দেশে আসবেন, আমি তো করতে চেয়েছিলাম, বা মিথ্যা কথা। সে নিজে সে এই বিডিআর হত্যাকাণ্ডের মধ্যে এই হত্যাযজ্ঞ সে সবকিছু জানতো। সে শেখ হাসিনার পেট হিসেবে সে কাজ করেছে, কারণ শেখ হাসিনারকে ক্ষমতায় আনার জন্য 2009 সালে 8 সালের নির্বাচনে শেষে ক্ষমতায় আনার জন্য এই মইনুল আহমেদ, এই প্রণব মুখার্জির সাথে ভারতের সাথে ষড়যন্ত্র করে, ঘোড়া কূটনীতি করে। আপনারা জানেন প্রণব মুখার্জির বইয়ে লেখা আছে, এবং ওনার নিজের বইয়ে উনি লিখেছেন। মইনুল আহমেদ একটা বই লিখেছে শান্তির স্বপ্নে, এই বইটা আপনি পড়বেন। এই মিথ্যাবাদী কি কি কথা লিখেছে এখানে। সে জাতিসংঘের চিঠি, মিথ্যা চিঠি, কোন চিঠি জাতিসংঘ দেয়নি, যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থেকে বাংলাদেশকে উইথড্র করবে এই হুমকি দেওয়া হয়েছে যদি আমরা ও যদি এই সরকারকে সমর্থন করে, এই যে খালেদা জিয়া সরকার বা খালেদা জিয়াকে সাপোর্ট দেয়। এবং উনি এখানে লিখেছে যে যিনি আমাকে ইয়ে করলেন, সেনাপ্রধান করলেন এত বিশ্বাসে, কারণ ছোট ভাইয়ের বন্ধু, খুব আপন, খুব প্রিয় মেজর সাইদ ইস্কান্দার, খালেদা জিয়ার ছোট ভাই, তার হলো কোর্সমেট, এবং তাদের বাসা যাতায়াত, একই জায়গায় বাড়ি, সবকিছু খুব ক্লোজ। উনি বললেন আমি এটা করার আগে 2 রাত ঘুমাতে পারিনি, আমি সিদ্ধান্ত নেওয়ার জন্য 11 করার আগে, যে আমি এত বড় একটা ইয়ে করব, ওনার বিশ্বাস ভঙ্গ করব। উনি আমাকে বিশ্বাস করেছিলেন, কিন্তু জাতির স্বার্থে, দেশের জন্য, দেশের জনগণের জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। এটা ফালতু কথা বলে লাভ আছে? এখন আর এগুলো বলে লাভ আছে? আপনি তো করেছেন, আপনাকে বিশ্বাস করেছেন, বিশ্বাস ভঙ্গ করেছেন। সেদিন আপনি যদি 11 না করতেন এবং রয়ের তত্ত্বাবধানে আওয়ামী লীগ সরকার না আসতো, বিএনপিকে 36টা সিট দিয়ে এক সাইডে ফেলে না রাখা হতো, বাংলাদেশের ইতিহাস অন্য হতো। কেন আপনি করলেন? আপনাকে তো বিশ্বাস করে, আপনি তো আপনার কাজটা করেননি, যেটা আজকে সেনাপ্রধান ওয়াকার করেছে। শেখ হাসিনা আত্মীয় হওয়ার পরেও শেখ হাসিনার জিন্দেগি যতদিন বেঁচে থাকবে ওকে, তাকে বেঈমান আর তাকে নাফরমান বলছে। জয় তো ওপেনলি বলছে বেঈমানি করেছে সে আমাদের সাথে। সেটা তো শেখ মইনুল আহমেদ করেনি। মইনুল আহমেদ তো সাথে সাথে পোল্টি মেরে শেখা যায়। তার কথা বিশ্বাস করা যায় যে বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে সে কিছু জানে না? অবশ্যই না। সে ইনার সার্কেলের লোক। সারাদিন ওনাকে বসিয়ে রাখা হয়েছে, উনি একটা আর্মি চিফ, ওনাকে শেখ হাসিনা বসিয়ে রেখেছে, আর ওখানে ঢাকার অদূরে আর 15 মিনিট 20 মিনিটের দূরত্বে আমার অফিসার গুলোকে মেরে ফেলা হচ্ছে, আর উনি জানেন না? এটা কোনোদিন হয়? বিডিআর হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার যেমন, তাপসের যেমন, নানকের যেমন, মইনুল আহমেদের তেমন। মইনুল আহমেদকে বিডিআর হত্যাকাণ্ডের বিচার একজন প্রধান আসামি করা উচিত কর্তব্য অবহেলার জন্য। আচ্ছা, উনি তো ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, এখনো মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। তাহলে শেখ হাসিনার আমলের 15 বছর উনি কোনো কথা বলেন না কেন? তখন কি উনি বোবা ছিলেন, নাকি ওনার মুখের উপর ইয়ে পড়ছিল, ঠাডা পড়ছিল? না, উনি ভালোই ছিলেন। উনি তো ভালো, ওনার মধ্যে ফ্লোরিডাতে প্রায় 20টা-25টা গ্যাস স্টেশন আছে ওনার। তখন কোনো কথা উনি বলেন নাই। এখন উনি এই বর্তমান সরকারকে মানে দেখুন, মানে সব দোষ শেখ হাসিনার, আর কারো দোষ নাই। শেখ হাসিনা কি, এই যে শেখ হাসিনা এই 2012 সাল থেকে শুরু কইরা এই যে 3000-এর মতো ক্রস ফায়ার, 600-এর মতো গুম, বিডিআর হত্যাকাণ্ডে সেখানে প্রায় 60-70 জনের মতো অফিসারকে হত্যা, তারপরে জুলাইতে 1400 মানুষকে হত্যা, সব শেখ হাসিনা কাই করছে? কোনদিন সম্ভব একটা প্রধানমন্ত্রী সবকিছু করতে পারে? আমি যখন দেখি যে এই যে এসবি প্রধান মনিরুল, সে ভারতে গিয়ে সাহিত্যিক হয়ে গেছে, সাহিত্য রবীন্দ্র প্রীতি, আবার একজন দেখলাম কিছু আবার ইউটিউবার হয়েছে, ওরা খুনি, ওরা আবার ইউটিউবার হয়েছে, বিদেশ গিয়ে ওরা ইউটিউবিং এ ব্লগ বানায়। সবাই বলে যে মানে কেউ কিচ্ছু করে নাই, এগুলো সব বাতাসে হয়েছে। কালকে দেখলাম, পরশুদিন দেখলাম শামীম ওসমান নিউ ইয়র্কে, উনি তো আবার আমেরিকা আসা যাওয়া করেন, দুবাই থেকে নিউ ইয়র্কে এসে উনি খুব ভদ্র, সুন্দর, শান্ত সমাহতে, আপনি ভিডিও দেখেননি, সব জায়গাতে আছে, উনি বলছেন আমরা যাব, নেত্রী বলেছেন আমরা যাব, সদল বলে যাব, বাংলাদেশে মাথা উঁচু করে যাব এবং আমরা এটা প্রতিশোধ নিব। এই যে লোকগুলার, এই যে হাজার হাজার লোক হত্যা করা, বা বাংলাদেশের গণতন্ত্রটাকে 17 বছর ধরে জিম্মি করে রেখে এই যে যা ইচ্ছা তাই করলো, একটা লোকই অনুতপ্ত হবে না একটুও? এবং যারা যারা এখন অনুতপ্ত হচ্ছে না, আর যারা যারা তাদেরকে সহায়তা করেছে মইনুল আহমেদের মতো, তারা আবার এই এখন নতুন নতুন বয়ান দিচ্ছে যে আমরা তো আসলে কিন্তু বেগম জিয়ারই মানুষ, আমরা কিন্তু তারেক রহমানকে সমর্থন করতে চাই, আমরা তাকে পছন্দ করি, আমার ভাতিজা হয়, আমি খুব ভাগনা, আমার ভাগনা, খুব সুন্দর সম্পর্ক, আমি তো শেখ হাসিনা আমাকে করতে দেয়নি, সব শেখ হাসিনার দোষ। এই যে জেনারেল জিয়াউল হাসান, তাকে এখন রাখা হয়েছে, সে যে 1000-এর উপর মানুষকে মেরেছে, তার একটা শখ ছিল, সে পেট কেটে দিত, পেট কেটে নাড়ি ভুড়ি বের করে ফেলে দিত পানিতে, এটা তার একটা এনজয় করতো সে। এটা কি আপনি কি এটার জন্য কি হাসিনাকে দায়ী করবেন না তাকে দায়ী করবেন? হ্যাঁ, হাসিনাকে দায়ী করবেন, হাসিনাকে তাকে দায়ী, এই ধরনের একটা
একটা সাইকোপ্যাথ কিলারকে দায়িত্ব দিয়েছে, এত বড় একটা দায়িত্ব বাংলাদেশের, এবং আর্মি অফিসার। আমার তো লজ্জা লাগে, এরা বাংলাদেশের আর্মি অফিসার, আমরাও বাংলাদেশের আর্মি অফিসার, একই একাডেমি থেকে আমরা শিক্ষা পেয়েছি, একই কারিকুলাম। এদের মানুষ মাথার মধ্যে এই ধরনের এত নিকৃষ্ট তাদের চিন্তা চেতনা, এত নিষ্ঠুর যে আমি তো আমার বিরোধী কাউকে যে মেরে ফেলা হোক আমি চাই না। বিরোধিতার স্বার্থে বিরোধিতা করবেন, দেশের স্বার্থে কাজ করবেন। মেরে ফেললে, শেষ করে দিলে কোনোদিন কিছু শেষ করা যায় না। তাহলে জিয়া রহমানকে 45 বছর আগে মেরে ফেলে জিয়া রহমানের নাম আমরা কেউ জানতাম না আমরা, কিন্তু মেরে ফেললে মানুষকে শেষ করা যায় না। সবচেয়ে কষ্ট লাগে কি ক্যাপ্টেন মারুফ রাজু, মানে তারেক রহমান কিন্তু কে বন্ধু কে শত্রু এখনো বোঝে না। আওয়ামী লীগের যেই লোকগুলো আছে, এই যে আওয়ামী লীগের যে, শুধু তো আওয়ামী লীগ না, এর এর আমলা সাইডটা আছে, কালচারাল সাইডটা আছে, বুদ্ধিজীবী আছে, সবাই মিলে তো আওয়ামী লীগ। এই কিছু লোকগুলো এখন ইনিয়ে বিনিয়ে তারা তারেক রহমানের কাছের লোক হওয়ার চেষ্টা করতেছে এবং সফল হচ্ছে। আপনি দেখবেন যে আনিস আলমগীরের সঙ্গে সালাউদ্দিন আহমেদের ডিনারের দৃশ্য, আনিস আলমগীরকে তারেক রহমান ফোন করেন। আপনি কি মনে করেন যে এরা তারেক রহমানকে পছন্দ করে? আজকে বিএনপির পতন হলে এরা আবার বিএনপির বিরুদ্ধে বদনাম শুরু করবে। এই আনিস আলমগীর তিনি কলাম লেখেন যে চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানো উচিত, কিন্তু তারেক রহমান, আপনি দেখেন এই যে গণ অধিকার পরিষদের রাশেদ, সে সচিব হয়ে গেল, ডক্টর জাহিদুর রহমান তথ্য উপদেষ্টা হয়ে গেল, যে সাইদ আব্দুল্লাহ সে হয়ে গেল প্রধানমন্ত্রীর কি উপদেষ্টা নাকি। অথচ ছাত্র দলের সভাপতি রাকিব, আজকে কালকে তার আবেগগণ স্ট্যাটাস দেখলাম, রাকিব আর যে সেক্রেটারি কি যেন নাম ছাত্র দলের, এই দুইজনের আবেগ না, ছাত্র সেক্রেটারি বর্তমানে কেন্দ্রীয় সেক্রেটারি, যাই হোক, এই দুইজনের মেয়াদ শেষ হয়ে গেছে। এই দুইজন জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তারা আসিফ, নাহিদ, হাসনাত এদের সঙ্গে কিন্তু একসঙ্গেই ছিল, আন্দোলন করছে। অথচ এদেরকে তো কোনো পোস্ট দেওয়াই হলো না, বরং এই রাকিবের নিজের এলাকায় তারেক রহমান বসে রয়েছে, তার কোনো আসন নাই। তারেক রহমান পাশে মাটিতে বসে, এই বস এখানে, ওই যে ফ্লোরের উপরে যে কুকুরকে বসতে বলে আতুক বস, ওইভাবে বসতে বললো। অথচ ওরা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, ওরা ছাত্র দলের সভাপতি, ওদেরকে কোনো কিছু না কইরা এমন এমন লোককে আনে, মানে যারা আসলে ঠেকায় পড়ে আসলে বিএনপি, এবং এরা একটা লোকও তারেক রহমানের সঙ্গে থাকবে না। আজীবন বিপ্লব বিপ্লব বলে বলা, মানে গলা ফাটানো জুনায়েদ সাকি, বুঝি না, ববি হাজাজ, নুরুল হক নূর, রাশেদ খান সচিব, এখন আর সচিব হইতে গেলে বিসিএস দেওয়া লাগে না, রাশেদ খান এখন রাজনৈতিক সচিব। অথচ প্রকৃত বিএনপির লোকরা কিন্তু বিএনপির কাছে মূল্যায়ন পায় না এবং বিএনপির খেসারত দিবে। একটা জিনিস আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগের লোকরা দেখবেন যে বলবে, মানে আওয়ামী লীগের লোকদের মারুফ রাজু আপনি বলেন যে ক্ষমা চাওয়া তো দূরের কথা, ওদের কথা হচ্ছে যে আমাদেরকে ক্ষমতা থেকে সরাইলি কেন, এটাই তো একটা অফেন্স। মানে আমাদেরকে সরাইলি কেন ক্ষমতা থেকে, আমরা তো প্রতিশোধ নেব। আগে বলতো যে হেমায়তুদ্দিন মিশন তুই দেশে এতটা দেখে নিব, যখন ক্ষমতা ছিল আর কি। এখন আবার বলে যে আমরা কি দেশে আসুম না, দেশে আসলে তুই কই থাকবি। এটা আপনি প্রথমে যে বিএনপির বললেন, এটা আসলে দুঃখজনক। এটা সবসময় বিএনপির প্রথম থেকে এই পর্যন্ত কিন্তু আমরা কিন্তু কখনো এই যে নিজেদের দলের লোকজনকে ফেসিলিটেট কিন্তু খালি অবৈধভাবে না, বৈধভাবেও করা যায়। ফেসিলিটেট করা এবং দলকে শক্তিশালী করা, এভাবে কিন্তু শক্তিশালী হয়। টাকা চুরি করলেই দল শক্তিশালী হয় না। আপনি যখন একটা দলের কর্মীকে, একটা দীর্ঘদিনের কর্মীকে, এই যে আজকে মির্জা ফখরুল এত বছর পরে যে রাষ্ট্রপতি হচ্ছে, এটাকে বলে ফেসিলিটেট, সম্মানিত করা। বিএনপি এটা করতে পারে না, বিএনপি এটা কখনোই করতে পারে না। এই যে মনে করেন আপনি নাম বললেন, ববি হাজ্জাজ ইত্যাদি বিরোধী আন্দোলনে ছিল, এরা কোনো আন্দোলনে ছিল আল্লাহ জানে, আমি তো দেখি নাই কখনো। জুনায়েদ সাকি রাস্তায় করতো ইত্যাদি, মাঝে মাঝে মানববন্ধন করতো 15-20 জন নিয়ে। তাদেরকে যে আপনি এমপি মন্ত্রী বানালেন, কোনো অসুবিধা নাই। এই এমপি মন্ত্রীর জায়গায় যে বিএনপির একজন কর্মী যে 20 বছর ধরে কাজ করেছে বা যোগ্য, তাকে তো বঞ্চিত করলেন। আমরা তো বলছি না আপনি বানাবেন না, কিন্তু আপনি আপনার নিজেদের লোককে বঞ্চিত করে আপনি আরেকজনকে, নিজের ছেলেকে না খাইয়ে, এখন আপনি যদি পাশের বাসার ছেলে, প্রতিবেশীর ছেলে খুব সুন্দর লাগে, ভালো লাগে আপনার কাছে, বাচ্চাটারে তারে খাওয়ান, আপনার ছেলে অভুক্ত থাকে, এটা তো কোনো বুদ্ধিমানের কাজ হলো না। এবং এটা কোনো আপনার কোনো একটা সুস্থ মানুষের চিন্তাও না, যে নিজের ছেলে খাওয়ার পরে সুযোগ থাকলে, আমার কাছে খাওয়ার থাকলে ওরেও ডেকে খাওয়ান। আপনি তো সেটা করলেন না। প্রত্যেকটা জায়গাতে ববি হাজ্জাজকে আপনি করলেন মন্ত্রী, আবার ববি হাজ্জাজের ওয়াইফ যে কিনা ডাইরেক্ট আওয়ামী লীগের লোক, তার বাবা ছিল আওয়ামী লীগের একজন মানে সাপোর্টার, বিরাট সাপোর্টার, লয়ার। তার ওয়েবসাইটে তার যে
ইয়ে আপনার ইমাম এন্ড অ্যাসোসিয়েটস, তাদের ল ফার্ম, এই ল ফার্মের ওয়েবসাইটের মধ্যে এখনো আপনি জানেন, আমি জানি না এখন উঠে গেছে, কর্নেল তাহেরের স্তুতি আছে। কর্নেল তাহের খুব ভালো, তার মানে কি জিয়া রহমান ওয়াজ দ্য কিলার, কর্নেল তাহেরকে জিয়া রহমান হত্যা করেছে। এরা যারা সাপোর্ট করে তাদেরকে যখন আপনি আপনার দলের ক্ষমতায় আসবে, এরা তো জিয়া রহমানকে পছন্দই করে না, খালেদা জিয়াকে পছন্দ করার প্রশ্নই আসে না। তো এরা আপনি কেন আপনি তাদের আপনার কি প্রচার করবে? তারা শিক্ষা প্রতিমন্ত্রী দিয়েছেন, কি শিক্ষা সে করবে? প্রাথমিক শিক্ষা কি বই লেখা করবে? বিএনপি যে এটা বুঝে না, এই জন্যই 6 মাসের মধ্যে বলে বিএনপি সরকার টিকবে না। এরাই বলে, এদের মতো লোকজনই সারাদিন বলছে অনলাইনে আওয়ামী লীগ আবার আসবে, কারণ ওরা গ্রাউন্ডটা ক্রিয়েট করে, মানুষের মাইন্ডসেট, মানুষ মনে করে যে ও সবাই বলছে তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগ আবার আসবে। অথচ কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার কোন সুযোগ লিগালি বাংলাদেশে এই মুহূর্তে আছে কিনা আমি জানি না, আই ডোন্ট থিংক সো। এবং আসলে তারা তো সরি না, লিগেলের বিষয় না, বিষয়টা হচ্ছে কি, আওয়ামী লীগকে কিন্তু আপনি লিগেলি সরাইতে পারেন নাই, কারণ লিগেলি হচ্ছে যে ভোটের মাধ্যমে সরাতে হবে। লিগেলি এই কারণে বলছি যে শেখ হাসিনা ওই পথটা তো রাখে নাই, শেখ হাসিনা লিগেলি তাকে সরানোর কোনো পথ রাখে নাই, এবং পথ রাখে নাই বলেই তো গণঅভ্যুত্থান হয়েছে এবং গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। এখন আমি মনে করি, আপনি আমার সঙ্গে হয়তো একমত হবেন, যে আওয়ামী লীগকে যদি বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করতে হয়, তাহলে আওয়ামী লীগকে একটা গণঅভ্যুত্থান করতে হবে এই 24-এর মতো, এছাড়া আওয়ামী লীগের কাছে কোনো পথ নাই। এখন তারেক রহমান যেসব বামপন্থী গুলোকে এই যে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, এই যে জুনায়েদ সাকির কথা বললাম, রাজু ভাই, বামপন্থী লোকগুলো আজীবন বিপ্লব করে, কিন্তু যখন বিপ্লব আসে তখন তারা চায় ইসলামপন্থীরা তাদের হয়ে বিপ্লবটাকে সম্পূর্ণ করে দিক, তারপর তারা বিপ্লবের যে যে মধুগুলো ওগুলো তারা খাবে। এই হচ্ছে গিয়ে বামপন্থীরা। আজকে আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যদি তারেক রহমান বা বিএনপি সরকার বিপদে পড়ে, আমরা পুলিশ সেনাবাহিনীকে আগের ভূমিকায় দেখবো না, কারণ তারা যথেষ্ট তাদের শিক্ষা হয়েছে, তারা আসলে সেনাবাহিনী পুলিশ আওয়ামী লীগের মতো কোন সরকারকে রক্ষার জন্য তারা রাস্তায় ওইভাবে নামে গুলি করবে না, বাকি থাকে মাঠের ফোর্স। আপনি কি মনে করেন না যে তারেক রহমানকে ইসলামপন্থীরাই জীবন দিয়ে রক্ষা করবে, ওইসব বামপন্থী এবং ওই সেকুলাররা কখনোই তারেক রহমান রাস্তায় নামবে না? 100%। আপনাকে একদম এটা একদম বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান এই জিনিসটা বুঝেছিলেন বলে আজকে এখন পর্যন্ত ওনারা এত জনপ্রিয়, এত মানুষ ওনাকে ভালোবাসে। আপনি জিয়াউর রহমানের সরকারটা প্রথম উনি যখন দল গঠন করেছিলেন, জাগো দল, তারপরে জাতীয়তাবাদী দল বাংলাদেশ, উনি কিন্তু একজন কমিউনিস্টকে বামপন্থীকে নেননি। উনি ভাসানী ন্যাপ, মুসলিম লীগ এবং অন্যান্য যারা বাংলাদেশের আওয়ামী লীগের বাইরে, তাদেরকে নিয়ে কিন্তু দল গঠন করেছেন। চিন্তা করে দেখবেন কেন করেছেন উনি। একজন জাসদের লোককে কিন্তু নেননি। জাসদ তো আওয়ামী লীগের বিরোধী ছিল। জাসদ আওয়ামী লীগের সাথে 40,000 জাসদ কর্মীকে মেরে ফেলে হয়েছে বলে আমরা শুনেছি না? জাসদ এই যে আসম আব্দুর রব টব একজনকে তো নেননি, সব তো জেলে ছিল। পরে উনি মুক্তি দিয়েছেন, কিন্তু দলে নেননি, বিএনপিতে নেননি। কেন নেননি? তারেক রহমান যে আজকে খুব খুশি মনে যে জোনায়েদ সাকিদেরকে যে মন্ত্রী বানায়, আর শেখ হাসিনার আত্মীয়, ডাইরেক্ট আত্মীয় মুসা বিন শমসের হলো শেখ হাসিনার কাজিন, তাদের মধ্যে ডাইরেক্ট রিলেশন আছে গোপালগঞ্জের, তাদেরকে আপনারা মন্ত্রী বানান। ইভেন আন্দোলনের সময় লন্ডনে যে তারা আপনাদের সাথে দেখা করে, এই আন্দোলনের পার্থ তার মতো একজন, তার বাপের মতো একজন দুর্নীতিবাজ, এই ধরনের দুর্নীতিবাজ, এরশাদ আমলে 2 জন দুর্নীতিবাজ, এরশাদ সহ 3 জন দুর্নীতিবাজের নাম আমরা জানি। আমি ওই সময় ছিলাম, সেনাবাহিনীতে ছিলাম, আমি জানি। এক হলো চিনি জাফর, আর এক হলো নাজির রহমান মঞ্জু। টাকা তারা তখন লুট করেছে, লুট। এরশাদ নিজে তো আছেই দুর্নীতিবাজ। তার ছেলেকে কি হিসাবে আপনার বিএনপির নেতা, বিএনপির মন্ত্রী, এখন মন্ত্রী ভাবে শুনছি, এমপি, কেন কি হিসাবে, কোন হিসাবে? ওরা তো জিয়া রহমানের নামই শুনতে পারে না। তাদেরকে আপনারা, তার ওয়াইফ বোধহয় আমার মনে হয় আওয়ামী লীগের শেখ সেলিম না কার ভাইয়ের বউ বোধহয়, শেখ সেলিমের মেয়ে, দে আর রিলেটেড, দে রিলেশন। তাদেরকে আপনি, নাজির রহমান মঞ্জু শেখ হাসিনার আত্মীয়, তাদেরকে আপনি দিলেন। এই করতে গিয়ে ওই ছাত্র দলের ওই ওদেরকে, আপনার আবিদদেরকে, নাসিরদেরকে, ওদেরকে আপনার তো পায়ের কাছেই বসাতে হবে, বা তারা তো গাড়ির পিছিয়ে ধরাবেই, কারণ আপনি তাদের কিছু দিচ্ছেন না, আশ্বাসও দিচ্ছেন না। আর এইসব আপনি ছাত্রলীগের সাদ্দাম, তারপর রব্বানি, এদের কথা চিন্তা করেন। দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যতদিন দেখেছি 81 সালের পর থেকে, আসার পর থেকে, তার কাছে ছিল আওয়ামী লীগ ফার্স্ট, বাংলাদেশ সেকেন্ড, ইসলাম লাস্ট।
তারা সব সময় তাদের দলের নেতাকর্মীদেরকে শেখ হাসিনা টেক কেয়ার করতো। আপনি দেখেছেন না 15 বছরের তাদের যে বিনা ভোটে যে 3টা নির্বাচন হলো, তারা সেট বাই সেট, গত নির্বাচনে এই সেটকে দেওয়া হয়েছে, এরা খাওয়া শেষ হয়েছে, এখন এরা রিটায়ার মানে কি আপাতত অফ, নতুন যারা খায়নি তাদেরকে দেয় শেখ হাসিনা। এভাবে করে 1500 লোক, 1200 1000 লোক এমপি, তারপরে মিনিস্টার। তো শেখ হাসিনা তার দলের জন্য খুব ভালো, এই জন্য এখনো দলের লোকজন শেখ হাসিনা ছাড়া কিছু চিন্তা করে না, দলে কোনো বিদ্রোহ হয় না, শেখ হাসিনার নেতৃত্বের উপর কোনো এখনো পর্যন্ত কেউ তার এগেন্স্টে দাঁড়ায় না, কারণ শেখ হাসিনা সবাইকে টেক কেয়ার করে, ওই আমু টামু এরা ছাড়া আর কি, তোফাইল টোফাইল যেগুলো আগেও বেমানি করছে। শেখ হাসিনা তাদের দলটাকে ঠিক মতো, আমরা কি এটা করতে পেরেছি? আমাদের ম্যাডাম অসুস্থ হয়ে এত বছর হসপিটালে থাকলেন, আমাদের দল যারা চালালো তারা কি করতে পেরেছে? তারা কি পদায়নটা ঠিক মতো করতে পেরেছে? করতে পারেনি, করেনি। আর এখানে ভারত একটা বিরাট ফ্যাক্টর আমি মনে করি। এই যে অনেকগুলো লোককে বিএনপি নিতে বাধ্য হয়েছে, এগুলো ভারতের কোটা। আমির খসরু সাহেব এগুলো ভালো জানেন। ভারতকে হাতে রাখার একটা প্রবণতা, শুধু বিএনপি কেন, জামাতও তো ভারতের ব্যাপারে কিছু বলে না। জামাত কি কিছু বলে? এই যে চিঠিটা সরকার দিল, এই যে শেখ হাসিনার কে 5ই আগস্টে যে আপনার ভারত সরকার অনুমতি দিল বা করতে দিল সাংবাদিক সম্মেলন, জামাত কি কোনো বিবৃতি দিয়েছে? জামাত কি একটা কোনো ভারতের এম্বাসি ঘেরাও করেছে? করেনি। কারণ জামাত চাচ্ছে যে আমরা ভারতের ফেভারে না থাকি, ভারতের ডিসফেভারে যাব না। এই যে আপনার ভাবটা, এই ভাবটা কিন্তু খুব ভয়ঙ্কর, বিএনপির জন্য ভয়ঙ্কর, জামাতের জন্য ভয়ঙ্কর, দেশের জনগণের জন্য ভয়ঙ্কর। আপনি এটা করতে আমার তো পারবেন। মনে হয় প্রকৃত বিরোধী দল আছে মাত্র এনসিপি, 6 জন নিয়েই। এর বাইরে সবাই তো এনসিপি, আজকে এনসিপি কে তুচ্ছ তাচ্ছিল্য করছে বিএনপি, হ্যাঁ সবাই মারছে, সবকিছু করছে। ঘটনাটা এনসিপির এই ছেলেগুলি যদি সেদিন না দাঁড়াতো, তারা যদি সেদিন এই যে লোকগুলোকে মোবিলাইজ না করতো এবং সবকিছু কোনো কিছু বাদ নাই, শেখ হাসিনাকে পতন যেতেই হবে, সেটা না করতো, আজকে কি বাংলাদেশে তারেক রহমান সরকারটা আসতো? নির্বাচন হতো? হতো না। তো তারা যখন এটা করলো, আপনারা আসতে পারলেন, এখন তাদেরকে একটু আপনারা সাপোর্ট দেন। তাদেরকে এইভাবে মারধর করছেন, তাদেরকে আপনি পাওয়ার দেখাচ্ছেন, এই পাওয়ার তো আমরা ছাত্রলীগের সাথে দেখিনি। তখন দেখিনি কেন? তখন কোথায় ছিলেন? মুখটা এখন বন্ধ কেন? সেই খালেদা জিয়ার কথা খুব তো বলছিলেন, এখন মুখটা বন্ধ কেন? তখন তো আমরা দেখিনি কখনো যে ওই বরিশালে বিভিন্ন জায়গাতে, বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আপনি খুব মারদাঙ্গা, আপনি নিজের সরকার আছে এখন আপনি সবাইকে পিটাচ্ছেন, এগুলো তো ঠিক না। টাকলা মুরাদ যখন জাইমা রহমানকে নিয়ে কুরুচিকর মন্তব্য করলো, তখন তো কোনো কথা বললি না। বলে না, কোনোদিন বলবে না তো। তখন বলবে কি, আমরা যদি বলতাম আপনারা এইসব বলেন, আপনাদের জন্য আমাদের এখানে সমস্যা হয়, আমরা তো এখানে কামানের মুখে আছি, বন্দুকের গুলির মুখে আছি, ভেরি গুড, ওনাদের কাছে কথা রেডি। কিন্তু কমিটি যখন হয় তখন কিন্তু ওনারাই থাকেন, আবার যখন মন্ত্রী যখন হয় ওনারাই হন, আবার যখন পতন হয় ওনারাই পালায় সবার আগে। ওনাদেরকে আপনি পাবেন না, ওনারা সব আগে পালাবে। ধরা পড়বে তারেক রহমান আর তার মেয়ে আর তার ওয়াইফ, এই 3 জন হলো টার্গেট হবে। না, এটাই বলতেছি যে শেখ হাসিনা যেমন একটা বংশ চালু করতো, বংশ পরস্পরায় অমুক সেমুক, আপনি দেখেন শেখ পরিবারের এমপি আছে 20-25 জন, কিন্তু এই স্বজন প্রীতি, বংশপ্রীতি এটা জিয়াউর রহমানও করে নাই, তারেক রহমানও করে নাই। জিয়াউর রহমানের ভাই যারা চাকরি বাকরি করতো, তারা ওই চাকরি বাকরি করতো, জিয়াউর রহমান তাদেরকে কোনো বেনিফিট ফ্যাসিলিটি কিছু দেয় নাই। আর জিয়াউর রহমান ঘরে ঢুকলে শালাশালীরা তারা সামনেও ভয় আসতো না। তো এখন তারেক রহমানও, তারও কেউ নাই, তার ভাই একটা ছিল মারা গেছে। এই এখন এদের মূল শক্তি হচ্ছে মানুষের ভালোবাসা, কেন? কারণ ফ্যামিলি তো নাই। কিন্তু আপনি যেসব এনসিপি দেখেন, যখন একটা ভায়োলেন্ট সিচুয়েশন হয়, একটা আন্দোলন হয়, তখন একটা বিষয় আসে ক্যাপ্টেন মারুফ রাজু ভাই, যে জীবন দিবে কে? মারি একটা, মোরে একটা, একটাই যায়, বাকিটাই যায় না। এইরকম আন্দোলন, সেই আন্দোলনে এইসব বামপন্থীরা, এইসব সুশীলরা তারেক রহমানকে মোটেও রক্ষা করবে না। যদি রাস্তায় নামে সেই জামাত ইসলাম, ইসলামপন্থী এবং ওই এনসিপির এবং যারা প্রকৃত জিয়া সৈনিক, বিএনপি সৈনিক, এরাই নামবে। বা তারেক রহমান লোক চিনতে ভুল করতেছে বলেই আসলে আমি মনে করি। উনি আসলে ওনার জন্য আমি সাইকোলজিক্যালি, আমি তো বিদেশে আছি বহুদিন, আপনিও আছেন, আমি ওনার মাইন্ডটা একটু নিজেকে ওনার জায়গায় দিয়ে একটু চিন্তা করি আসলে, যে বিশ্বাসটা করবে কাকে কাকে করবে। উনি লন্ডন থেকে ওনার সাথে দীর্ঘদিন ছিলেন, বেশ কিছু নেতাকর্মী উনি নিয়ে গেছেন, তারা কেউ ভালো কাজ করছেন, কেউ ভালো করতে পারছেন না। বাংলাদেশে কাকে উনি বিশ্বাস করতে পারবেন, এইটাও একটা সমস্যা। কিন্তু সব রেফারেন্সের উপরে কিন্তু কাজ হচ্ছে।
যে অমুকে রেফারেন্স দিচ্ছে, একে ভালো হবে, একে ভালো হবে, স্থায়ী কমিটি বলছে এটা ভালো হবে, কিন্তু উনি ফাইনাল ডিসিশনটা নিতে হলে ওনাকে, যেমন প্রফেসর ইউনূসের উপরে চাপ ছিল, প্রফেসর ইউনূসের ব্যাপারে, রাষ্ট্রপতির ব্যাপারে আমেরিকার থেকে প্রচন্ড চাপ ছিল প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য, কিন্তু উনি এটা থেকে উঠে এসে, যেহেতু মানুষ বলবে যে বিএনপি কেন বিএনপির লোকজনকে রাষ্ট্রপতি দেয় নাই, বিএনপির তো লোক আছে, বেশ কয়েকজন ভালো লোক। এক্ষেত্রে একটা কথা প্রশ্ন করতে চাই আপনাকে, যে আমেরিকার পক্ষ থেকে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য চাপ ছিল, কিন্তু প্রফেসর ইউনূসের মতামত কি ছিল? তিনি কি চেয়েছিলেন রাষ্ট্রপতি হতে? এটা ওনার মতামত তো বোঝা যায় না, উনি তো কোনো সময় কোনো কিছু চান না, আবার বললে তো ঠিকই রাজি হয়ে যান, এটা তো মানে জিনিসটা তো বোঝা যায় না আসলে। কারণ উনি আসলে কি হতেন কিনা সেটা পরের কথা, কিন্তু বিএনপি তো ওনাকে প্রস্তাব দেয়নি, দিতে পারতো বা দেয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে ক্ষতি কি ছিল? না না, আচ্ছা মির্জা ফখরুল অবশ্যই অবশ্যই পারফেক্ট চয়েস। এখন তো অনেকে বলে যে প্রফেসর ইউনূস হলেই ভালো হতো, এবং অনলাইনে দেখলাম যে সবাই বলতেছে। কিন্তু আচ্ছা ক্যাপ্টেন মারুফ রাজু ভাই, ভাই আমি একটু ইন্টারাপ্ট করি, প্রফেসর ইউনূস হলে ভালো হইতো কেন বলে জানেন? প্রফেসর ইউনূস তার 1.5 বছরের সময় ভারতের সাথে যে দৃঢ়তা দেখিয়েছে, এই একটা কারণে। প্রফেসর ইউনূসের গ্রামীণ ব্যাংক ভালো করেছে, নোবেল পেয়েছে, এগুলো না। মানুষ চায় আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট, আমাদের নেতারা ভারতের সাথে দাঁড়িয়ে কথা বলুক। তাহলে এরকম না। হাসিনার 15 বছরে ইউনূস সাহেব কোথায় ছিল? হাসিনার 15 বছর নিশ্চয় তো তাকে তো অনেক মামলা টামলাও দেওয়া হয়েছে, আমরা শুনেছি 8 তলা বিল্ডিং এ নাকি পায়ে হেঁটে উঠানো। ওগুলো তো শেষ পর্যায়ে, হাসিনা পলায়নের 2-3 মাস না, আগে। উনি তো রাজনৈতিক নেতা না, উনি তো ব্যবসা বাণিজ্য করে, উনি কিন্তু আমরা মির্জা ফখরুলকে আমরা দিনের পর দিন অত্যাচারিত, হ্যাঁ এটা 100% গুড চয়েস, বাট আমেরিকার চাপটাকে উপেক্ষা করে যেহেতু দলের প্রধানমন্ত্রী এবং দলের অভিভাবক হিসেবে বিশ্বস্ত, এই জন্য উনি বেস্ট চয়েস। মির্জা ফখরুলকে না দিয়ে আরেকজনকে দিত, আমরা বলতাম যে মির্জা ফখরুলকে কেন নয় এই প্রসঙ্গে, তাকে তো না করার প্রশ্নই নাই, কিন্তু চাপ ছিল কিন্তু ওদের জন্য, এই প্রফেসর ইউনূসের জন্য যথেষ্ট চাপ যে তাকে দিলে এটা ভালো হবে, এখানটা ওনার তো ওদের সাথে ভালো খাতির, কিন্তু উনি নেবেন কিনা তাও জানি না। তবে মির্জা ফখরুলকে দেওয়াতে বিএনপির জন্য একটা ভালো একটা দৃষ্টান্ত। তবে এই প্রসঙ্গে আমি বলি, জামাত ইসলামী এখানে কেন প্রার্থী দিল, এটার কারণটা কি? সিম্বলিক ভাবে দিল, ঠিক আছে ধরে নিলাম। কেন অলি আহমেদ, কেন আজাহার না, কেন ডাক্তার আমাদের যে শফিকুর রহমান না? অলি আহমেদকে কেন? অলি আহমেদ জামাত ইসলামের লোক, অলি আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা, উনি জিয়া রহমানের সহচর ছিলেন, কিন্তু জামাতের কারণে উনি দলটা ছেড়ে উনি চলে গেছেন, এবং উনি যাওয়ার পরে বেগম খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে কুপুত্র, কুমাতা ইত্যাদি অনেক কথা বলেছেন, এগুলো কোনোদিন মুছা যাবে না। উইথ অল রেসপেক্ট অ্যাজ এ ফ্রিডম ফাইটার, বাট অ্যাজ এ পলিটিশিয়ান হি ওয়াজ রং। বিএনপি থেকে বেরিয়ে গেছেন জামাতের কারণে, জামাতের সাথে জোট করেছেন কারণে, সেই জামাতে গিয়ে এখন আপনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন, কি নীতি আপনি দেখাবেন? এখন আবার জামাতের গডফাদার। এখন জামাত ইসলামীকে আমি একটা কথা বলি, জামাত ইসলামী যে বাংলাদেশের 71 সাল নিয়ে যে তাদের একটা কথা যে মুক্তিযুদ্ধ তারা সহায়তা করেনি, পাকিস্তানের পক্ষে নিয়েছিল, এটার ব্যাখ্যা তো জামাতের সাবেক আমির, তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম নিজে দিয়ে গেছেন, এবং এটা আছে সব জায়গাতে। ওনার ব্যাখ্যাটা গ্রহণযোগ্য, এবং জাতি আমরা এটা গ্রহণ করেছি যে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধে বা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যেটা বলি, আমরা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছি, কারণ আমাদের মধ্যে সংখ্যা ছিল, ভারত একটা হীন উদ্দেশ্যে আমাদেরকে সহায়তা করছে, পরবর্তীতে ভারত আমাদেরকে করাত করে রাখবে, আমাদেরকে করায়ত্ত করবে, আমাদের উপর সুবিধা নেবে, সেটি তো হয়েছে। দ্যাট ইজ এনাফ, হিস্ট্রি ইজ অলরেডি রিটেন, লেখা হয়ে গেছে, আপনি চেঞ্জ করতে পারবেন না। এখন জামাত ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে এনে আপনি রাষ্ট্রপতি পদে দিলে আপনি কি মুক্তিযুদ্ধের সপক্ষ দল হয়ে গেছেন? লেটস গো ফরওয়ার্ড। আমরা তো ওই জায়গাতে আটকে আছি, একই জায়গাতে। করলে অলি আহমেদকে জামাত ইসলামীতে নেওয়াটা সবচেয়ে বড় জামাতের রাজনৈতিক ভুল আমি মনে করি। এতে জামাতের বিন্দু মাত্র সমর্থন বাড়েনি। মুক্তিযুদ্ধের কার্ডটা জামাত খেলারই দরকার নেই, আমরা তো এটা সাপোর্টই করি নাই, তাহলে আমরা খেলবো কেন? এখন নতুন দেশে নতুন ভাবে আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব সমর্থন করি, এবং আজকে যে শিবিরের ছেলেটা 20 বছর বয়স, সে স্বাধীনতা যুদ্ধ দেখেনি, সে বাংলাদেশে বিশ্বাস করে, বাংলাদেশের পতাকা বিশ্বাস করে, বাংলাদেশের পাসপোর্ট বহন করে। দ্যাটস দ্য রিয়েলিটি। লেটস গো ফরওয়ার্ড উইথ দ্যাট। অতীত ভুলে আমরা দেশের উন্নয়নের জন্য সবাই সমান হয়ে কাজ করি। অতীত ভুলে দেশের উন্নয়নের সবার সাথে এটা হয়েছিল, যারা ছিল সবাই মারা গেছে, অনেকেই নাই। নতুন ভাবে আমরা দেশকে হিসেবে তাদেরকে যখনই 71 বলা হয়, তখন তারা কর্নেল অলিদেরকে ধরে নিয়ে আসে, মেজর আখতারকে মতো একটা টাউটকে ধরে নিয়ে এসে এমপি নমিনেশন। আবার যখন বলে মুসলমানদের দল, তখন কৃষ্ণনন্দীকে ধরে নিয়ে আসে। আমার কথা, আপনার প্রত্যেকটা জিনিসকে আপনি, একটা মানুষ সবকিছু নিতে পারে না।
সবকিছু আপনি এটাও করবেন, ওটাও করবেন, সব দিকে করবেন, এভরিবডি ইয়েস হয় না। আপনাকে এক জায়গায় না বলতে হবে, এক জায়গায় ইয়েস বলতে হবে। এটাই নিয়ম। আমি জামাত ইসলামকে অনুরোধ করবো, আমি তাদের দলটাকে পছন্দ করি, তাদের নীতি আদর্শ পছন্দ করি, ইসলামী ভাব আদর্শ পছন্দ করি। এবং এই দলের অনেক নেতার সাথে আমার ভালো ছিল। অধ্যাপক গোলাম আজমের সাথে আমার ব্যক্তিগত পরিচয়, তার কথা শোনার সৌভাগ্য হয়েছে। ওনার ছেলে লেফটেন্যান্ট জেনারেল আজমি স্যারের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আমার ইন্টারভিউ ছিল, তার সাথে সবসময় কথা হয়, যোগাযোগ হয়, শ্রদ্ধার সম্পর্ক। আপনারা এই ধরনের কাজ করবেন না। আপনারা এই ধরনের সস্তা কাজ, কর্নেল ওলিকে প্রেসিডেন্ট, আচ্ছা যদি 70 অনুচ্ছেদ না থাকতো, আমি ধরে নিলাম তারা বলছে 70 অনুচ্ছেদ না থাকলে রাষ্ট্রপতি নির্বাচনের কথা দিয়েছিল, এটা ওপেন গোপন ব্যালটে হবে। কর্নেল ওলি কি প্রধানমন্ত্রী হতে প্রেসিডেন্ট নির্বাচিত হতেন মির্জা ফখরুলের সাথে? আপনি বলেন তো দেখি। বিএনপির এমপিরা 2-4 জন 4-5 জন দিতে পারে, 15 জন দিতে পারে। বিএনপির 203 জন এমপি কি তাকে ভোট দিত? কেন দিবে? উনি বেগম খালেদা জিয়াকে গালাগালি করতেন, উনি বিএনপি ছেড়ে নিজের দল করেছেন, উনি জামাতের কারণে বিএনপি ছেড়েছেন, আবার জামাতের যে জয়েন করেছেন। ওনার নীতি আদর্শের ব্যাপারে তো ওনাকে তো ভোট দেওয়ার প্রশ্নই নাই। তাহলে ওনাকে দেওয়ার দরকার কি? এর জায়গায় আপনি এটিএম আজহারকে দেন, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, মৃত্যুদণ্ড থেকে ফিরে এসছে, দেন। আপনি আপনাদের প্রার্থী তো আপনাদের লোক দিবেন, আপনার 70টা ভোট পাবে। আপনার নীতিটা হলো ইম্পর্টেন্ট ভাই। ভোট এখানে ইম্পর্টেন্ট না, পরাজয় জয় ইম্পর্টেন্ট না। এখানে তো ভোটের দেওয়ারই কথা না, সিম্বলিক দিয়েছেন, ভালো কথা, দেন, দিতেই পারবেন, তার কোনো অপরাধ নাই। কিন্তু ওয়াই কর্নেল অলি আহমেদ? কর্নেল অলি আহমেদ কি একটা নীতিবান মানুষ? মুক্তিযোদ্ধা হিসেবে ওনার অবদান স্বীকার্য, কিন্তু নীতির প্রশ্নে উনি নীতিবান না। উনি নীতি পরিবর্তন করেন বারবার। আমরা কোনোদিন নীতি পরিবর্তন করি না, করব না। যে নীতিতে আসে এই নীতি থাকবো, মৃত্যু পর্যন্ত ওই নীতি থাকবো। যেটা একবার বলেছি ভালো না, এটা ভালো না। এটাই নীতি হওয়া উচিত। আমাদের নেতাদের এই জিনিসগুলো শেখা উচিত। এখন কালকে উনি বলছেন তারেক রহমান আমার ছেলের মতো, আমার ছেলের ব্যাপারে আমি কি বলবো? তো এখন আপনার ছেলে হয়ে গেল, আপনার 1 সপ্তাহ আগে তো আপনার ছেলে ছিল না, তারও 20 বছর আগে তো আপনার ছেলে ছিল না। তাহলে হঠাৎ করে আপনার ছেলে হয়ে গেল কেন? সবসময় তো আপনার ছেলে